শুরু করছি জয় গোপাল বন্দে মাতরম ইউটিউব চ্যানেল থেকে। পরবর্তী বিফোর বায়োটেকনোলজির মধ্যে হচ্ছে এখানে দেখেছি বায়োপেটেন্টের সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে। বায়োপেটেন্টের সুবিধা অসুবিধা দেখছি। বায়োপেটেন্টের সুবিধার মধ্যে যেটা আছে, বায়োপেটেন্ট যারা নিচ্ছে তারা 20 বছর তাদের একছত্র অধিকার থাকবে, সেখানে অন্য কেউ কোনো অধিকার ফলাতে পারবে না। তার টাকা পয়সা সব যা পাবে সেই পেটেন্ট জিনিস সে পাবে। বায়োপেটেন্টের রূপায়ণে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ খুব সহজ হয়, তাহলে তার কিছু বলা থাকে না সরকারের। এই বায়োপেটেন্টের স্বত্বাধিকার দেশ, তার সংস্থা, ব্যক্তি, অর্থনৈতিক যে দেশে বাস নিচ্ছে সেই দেশ, তার সংস্থা, তার ব্যক্তি অর্থনৈতিক সুবিধা লাভ করে। বায়োপেটেন্টের মাধ্যমে কোনো দেশের জীবজ সম্পদের বায়োপাইরেসি প্রতিরোধ করা যায়। মানে এই সত্তা কেউ চুরি করে নেওয়া আর কি, এটা কেউ করতে পারবে না, যেহেতু সে অলরেডি আইনগতভাবে সে নিয়ে নিয়েছে। অসুবিধা কি? অর্থনৈতিকভাবে উন্নত কোনো সংস্থা বা কোম্পানি বায়োটেকনোলজির সাহায্যে উৎপাদিত পদার্থের পেটেন্ট একসাথে অধিকার করে নিতে পারে বলে সাধারণ মানুষ সেটাকে ব্যবহার থেকে বঞ্চিত হয়। আর ধরো কোনো একটা কৃষি সম্পর্কিত কোনো একটা গবেষণামূলক কাজে পেটেন্ট সেটা নিয়ে নিয়েছে সে হস্তক্ষেপ, তখন সেক্ষেত্রে কী হবে, যে কৃষি সম্পদ ধরো ধান হোক, গম হোক, তাহলে সেটা যে মানুষের যখন চাহিদা হবে তখন তুমি কিছু করতে পারবো না, তখন কিন্তু খাদ্য সংকট তৈরি করতে পারে। আর কি, পেটেন্টের অধিকার সত্ত্বের মেয়াদ তোমার ফুরিয়ে গেছে, ধরো এটা 26-27 সালে ধরো ফুরিয়ে গেল, তখন কি হবে, জনগণ যে যার মধ্যে লুটে খাবে, জনগণের অধিকার তখন চলে গেল। তখন জনগণের তখন করে ফলে ওই সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে না, তখন যে কেউ সেটাকে গ্রহণ করবে। বায়োপেটেন্টের আওতায় চলে যাওয়া জীবগুলি নিয়ে গবেষণার যে সুযোগ কমে যাবে। ধরো যেটা বায়োপেটেন্ট, ধরো কোনো একটা জন্য একটা প্রাণী হতে পারে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা পেটেন্ট নিয়ে নিয়েছে, তাহলে সেটার গবেষণায় যদি কোনো স্টুডেন্ট সেটাকে গবেষণা করতে চায় সে করতে পারে, সেটা কমে যাবে আর কি। এরপরে এটা হয়ে গেল, এবারে বায়োপেটেন্টের ছবি একটু দিয়েছে, মেরিটস ডিমেরিটস দেওয়া আছে একটুখানি। এয়ারনেস মোবিলিটি আছে, ইন্ডিপেন্ডেন্স, হেলথ মনিটরিং, ভাইটাল সায়েন্স টেকিং, কম্পোনেন্ট সেফটি ফিচার ইত্যাদি, রিমোট হেলথ সাপোর্ট, ডিমেরিটস, হাই কস্ট মেনটেন্যান্স এটা দিতে পারে, টেকনিক্যাল ইস্যু অফ ম্যালফাংশন, প্রাইভেসি, ডাটা সিকিউরিটি ইত্যাদি, ব্যাটারি লাইফ চার্জিং, বিভিন্ন ধরনের এটা দেওয়া হয়েছে, এটা দিলে এটা দিতে পারো। এবার তোমার হচ্ছে পরে আসছে কি, ওটা গেল, হ্যাঁ, ইলেকট্রোপোরেশন কাকে বলে এবং লাইপোসোমের মাধ্যমে জিনের স্থানান্তর কীভাবে করা হয়। ইলেকট্রোপোরেশন একটা ছিদ্র আর কি, দেখো ইলেকট্রো মানে একটা কারেন্ট দিতে হবে, বিদ্যুৎ চালনা করতে হবে, পোরেশন মানে একটা ছিদ্র তৈরি করতে হবে। তাহলে এটা ইলেকট্রোপোরেশনটা কি, আগে এটা বুঝে তো ছবিও দেওয়া আছে পরে। দেখো এটা কালচার মিডিয়া আছে, ওটা কালচার মিডিয়ামের মধ্যে দুটো ব্যাকটেরিয়াকে রাখলাম আর প্লাজমিডকে রাখলাম। প্লাজমিডটাকে আমার এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাতে হবে, গল্পের ছলে বলছি। প্লাজমিডটা ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াকে ঢুকতে দিচ্ছে না, এবার কারেন্টের শক না, বিদ্যুৎ চালনা, যেই বিদ্যুৎ চালনা করা হলো প্লাজমিড ভেক্টরটা এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বিদ্যুৎ প্রবাহের ফলে যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া ধরো এই ব্যাকটেরিয়ার বাইরে সেল হওয়ার, ভিতরে সেল মেমব্রেন, তো সেল মেমব্রেন প্লাজমা মেমব্রেনের চ্যানেলটা খুলে গেল, যেহেতু ফুটো হয়ে গেছে এখানে চ্যানেলটা খুলে গেল, চ্যানেল খুলে হওয়ার পরে সঙ্গে সঙ্গে প্লাজমিডটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো, এটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। এবার লাইপোজোম একটা চক্রাকার, ছবি আছে বলে দেখাচ্ছি, লাইপোজোমটা চক্রাকার, তার বাইরে এরকম ফ্যাট আছে বা লিপিড আছে। এইবার লাইপোজোমের ভিতরে আবার জল মতো আছে, তাহলে এটা চক্রাকার, বাইরে লিপিড, ভিতরে জলীয় অবস্থা। এইবারে জলীয় অবস্থার মাধ্যমে কি হয়, যাতে ডিএনএটা প্রবেশ করে, ডিএনএ যখন ওই জলীয় মাধ্যমে প্রবেশ করলো তখন লাইপোজোমের মাধ্যমে ওই ডিএনএটা আস্তে আস্তে ওখান থেকে যেতে পারছে, বাহির হতে পারছে জলের মাধ্যমে। এবার লাইপোজোমের মধ্যে আরডিএনএ, রিকম্বিন্যান্ট ডিএনএ সহ ভেক্টর, রিকম্বিন্যান্ট ডিএনএ সহ ভেক্টরকে যদি আমি লাইপোজোমের মধ্যে প্রবেশ করে দিই, ওই যেখানে জলীয় অংশটা বা কোনো ড্রাগ হতে পারে প্রবেশ করে দেওয়া হলো, তখন লাইপোজোম করবে কি,
যে তার যে প্লাজমা মেমব্রেনের যে প্লাজমা মেমব্রেন ফসফোলিপিডের সঙ্গে এই আরডিএনএ বা ভেক্টর বা কোনো ওই মেডিসিন যাই হোক ওটা ওর সঙ্গে মিশে গেল। মিশে যাওয়ার পরে এবারে ওটা আমার ওই পোষক কোষের মধ্যে প্রবেশ করলো। এবার এখান থেকে দেখা যাচ্ছে ইলেকট্রোপোরেশন, তাহলে ওখানে কী বলেছিলাম, ইলেকট্রোপোরেশনের মধ্যে বলেছিলাম ভেক্টর আছে আর হচ্ছে প্লাজমিড ভেক্টর যার ব্যাকটেরিয়া আছে, যেতে পারছে না। এখানে ইলেকট্রিক্যালি পজিটিভ নেগেটিভ চার্জ দেওয়া আছে, চার্জ দেওয়ার পরে ওখানে ছিদ্র করে ওর ভিতরে ঢুকে গেছে, আর ওটার দরকার নেই। নেক্সট লাইপোসোমের বাইরে বলেছিলাম এখানে তোমার এই ছিল একটা ফসফোলিপিড আছে, ভিতরে একটা জলীয় অংশ আছে, এখানটা এর ভিতরে ওটা ঢুকলে এইটা থেকে বেরিয়ে যাবে, বাহিত হবে, ট্রাক ফাক যাই থাক। এবার সেখান থেকে যেটা বললাম এই যে প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড স্তরের সঙ্গে যুক্ত হলো, এখান থেকে যুক্ত হওয়ার পরে এই ড্রাগটা এখান থেকে লাইসিস হলো, বেরিয়ে আসছে, এই যে হোস্ট কোষে প্রবেশ করছে, যেখানে এটা তোমার এবার আছে তোমার গলগি বডি বিভিন্ন যে অংশগুলো আছে এর মধ্যে কোষের মধ্যে প্রবেশ করলে আমার রোগ সেরে যাবে। লাইপোসোম মিডিয়েটেড ড্রাগ ডেলিভারি মেকানিজম, এটা এখন তোমার এটা লেখা তুমি এইটুকুনি জানলেই হবে, এটা বললে হয়ে যাবে। তাহলে এইটা তোমার আগে ছবি আঁকার দরকার নেই, জাস্ট বোঝার জন্য করলাম। তাহলে বায়োটেকনোলজি এটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, JOY জয়, GOPL গোপাল, বন্দে মাতারাম সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এন্থু পাই। সবাই ভালো থেকো, বাবা মাকে সুস্থ রেখো, রাখছি, ওকে।